স্বয়ং তারেক জিয়া সহ বিএনপির অনেক হেভিওয়েট নেতা আগামী নির্বাচনে পরাজয়ের দ্বার প্রান্তে, তারা পরাজিত হতে পারেন। তারেক রহমান দুইটা আসন থেকে নির্বাচন করছেন, তার একটাই তিনি পরাজিত হতে পারেন, আর একটাই জিততে পারেন, যথেষ্ট সম্ভাবনা। কে ক্ষমতায় যাবে এটা প্রশ্ন না, বরং আমরা কিভাবে শাসিত হব সেইটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। আজাদি মানে নিজের জীবনের উপরে নিজের কর্তৃত্ব। এখানে নির্বাচন ক্ষমতার উৎস না, এই নির্বাচন হইতেছে আজাদির দরজায় পৌঁছানোর মাধ্যম। হাদি ভাই বলে গেছিল না, বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে। ইতিমধ্যে দুইবার তারেক রহমান নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করছেন এনসিপি নেতারা। নাহিদ ইসলাম সেদিন অভিযোগ করেছেন, আর আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করছেন। দর্শক, এবার বিএনপিকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ একই হুঁশিয়ারি দিল। যারা সংসদীয় পদকে ব্যবহার করে ব্যবসা করবে তাদের ঘুম হারাম করে দেওয়ার ঘোষণা দিয়েছে হাসনাত আব্দুল্লাহ এবং পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে আরও অনেকেই বিএনপিকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন, যার এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদেরকে যেন ওই যে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবো, ট্যাক্স ফ্রি গাড়ি কিনবো, এই জন্য যেন আল্লাহ আমাদেরকে সংসদে না নেয়। এবং আমরা বলে দিচ্ছি, হাদি ভাই বলে গেছিল না, বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা ব্যাড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশের যতগুলা প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে প্রত্যেকেই মিথ্যা কথা বলতেছে। এখন প্রত্যেকেই যতগুলা সংসদে যাবে ইনক্লুডিং আমি সহ হচ্ছে এখন মিথ্যা কথা বলতে হবে, বাধ্য হইতে হবে আমাকে। আমি চাই না মিথ্যা কথা বলতে, আইনের কারণে, যেন কল্যাণের জন্য আমাদেরকে সংসদে নাই। 2-5 জন 10 জন সংসদে গিয়ে লাভ হবে না, 50 জন সংসদে গিয়ে লাভ হবে না। আমাদের সরকার গঠন করতে হবে, সংসদে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যে এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে, আল্লাহ যদি তৌফিক দেয়, এই যে বর্জুয়াদের যে আইন বানানো এবং হচ্ছে আমাদের যেই মিথ্যা কথা বলতে বাধ্য করা, অসৎ হইতে বাধ্য করা, এই জায়গাগুলোতে হচ্ছে আমরা যেন জনগণের কাছে যেন আমরা স্পষ্ট হইতে পারি, জনগণের কাছে যেন আমরা সৎ হইতে পারি। মানুষ কিন্তু বুঝে যেটা একটা মিথ্যা কথা, 30 লাখ টাকা দিয়ে নির্বাচন হয় না, এটা মিথ্যা কথা, এটা মানুষ বুঝে এবং জানে, কিন্তু প্রতিনিয়ত এটা আমাদেরকে বলে যেতে হয়। আপনাদেরকে প্রত্যেক দিন অন্তত 10 জন করে মানুষের কাছে যাইতে হবে এবং প্রতিনিয়ত নিজের অবস্থানকে সবার শেষেই ভাবতে হবে। এবং আমরা আরেকটা বিষয় হচ্ছে, আমি যেখানে আসছি আপনারা টাকা পয়সা তো দিবেনই, এর পাশাপাশি আরেকটা দিবেন তো নাকি? আমি তো ওটা দিয়েন আমাদেরকে। আমরা হচ্ছে এই টাকা পয়সা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, আমরা এটা পাবলিক করব। ওই অ্যাকাউন্টে আমাদের নির্বাচনী যে বাজেট, যে ফান্ড, আমরা ইনশাআল্লাহ সংসদে গিয়ে এগুলো কথা বলবো। যদিও নির্বাচনী যে ফান্ডের কথা বলা হয়, প্রত্যেকটা প্রার্থী দেখেন, আমরা যে ফান্ড বলছি, বলেন তো নিজের বিবেকের কাছে এটা প্রশ্নবিদ্ধ হই না আমরা? এই ফান্ডে কি নির্বাচন হয় বা হবে? হবে বলেন? বাংলাদেশের যতগুলা প্রার্থী নির্বাচনে দাঁড়াইছে প্রত্যেকেই মিথ্যা কথা বলতেছে। এখন প্রত্যেকেই যতগুলা সংসদে যাবে ইনক্লুডিং আমি সহ হচ্ছে এখন মিথ্যা কথা বলতে হবে, বাধ্য হইতে হবে আমাকে। আমি চাই না মিথ্যা কথা বলতে, আইনের কারণে। 40 লাখ টাকা 30 লাখ টাকা কোনো আদম সন্তান যারা সংসদে যাবে বুকে হাত দিয়ে বলতে পারবে শুধু এই টাকাটা খরচ করে সে সংসদে যাবে, কিন্তু আইনের কারণে কিন্তু তাকে মিথ্যা কথা বলতে হচ্ছে। তো আপনি মিথ্যা কথা বলে সংসদে যাইতেছেন, আবার হচ্ছে। তো যাই হোক, পরিস্থিতির শিকার আমরা, আইনের হাতে আমাদের হাত বাঁধা। সংসদে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যে এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে, আল্লাহ যদি তৌফিক দেয়, এই যে বর্জুয়াদের যে আইন বানানো এবং হচ্ছে আমাদের যেই মিথ্যা কথা বলতে বাধ্য করা, অসৎ হইতে বাধ্য করা, এই জায়গাগুলোতে হচ্ছে আমরা যেন জনগণের কাছে যেন আমরা স্পষ্ট হইতে পারি, জনগণের কাছে যেন আমরা সৎ হইতে পারি। মানুষ কিন্তু বুঝে যেটা একটা মিথ্যা কথা, 30 লাখ টাকা দিয়ে নির্বাচন হয় না, এটা মিথ্যা কথা, এটা মানুষ বুঝে এবং জানে, কিন্তু প্রতিনিয়ত এটা আমাদেরকে বলে যেতে হয়। তো যাই হোক, আপনারা যারা বুড়িচংয়ের আছেন, আপনাদের নিশ্চয়ই দেবিদ্বার অনেক আত্মীয় স্বজন আছে, আপনাদের ব্যবসাপাতির সম্পর্ক আছে, আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক আছে। আপনাদের কাছে আমার চাওয়া সেটা হচ্ছে, আপনারা আমার জন্য একটু আপনাদের জায়গা থেকে যতটা বলার আপনারা একটু বললেন, আপনারা একটু বললেন আমারে, আপনারা একটু ভোট ভিক্ষা দিয়েন, মানুষের কাছে একটু বললেন। আপনারা আমার জন্য একটু হচ্ছে একটু মাউথ সার্ভিস দিয়েন, যারা পারেন একটু ফুড সার্ভিস দিয়েন, যারা পারেন একটু মাউথ সার্ভিস দিয়েন। একটু ফোনটা হাতে নিয়ে 2-4 জন যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে একটু ফোন দিয়েন,
যদি মনে হয় আমরা যোগ্য, যদি মনে হয় আমাদের দ্বারা সম্ভব, তাহলে আমাদেরকে যেন বিবেচনা করে এই আকুল আবেদনটা আপনারা জানেন। আমাদের ইনশাল্লাহ হাবুটের পক্ষে আমাদেরকে জয় হইতে হবে, আর টিম ওয়ার্ক হইতে হবে। 2-5 জন 10 জন সংসদে গিয়ে লাভ হবে না, 50 জন সংসদে গিয়ে লাভ হবে না, আমাদের সরকার গঠন করতে হবে। সেজন্য আমাদের বুড়িচং আসনে আপনারা মোবারক ভাইয়ের জন্য যারা বসবাস করে ওখানকার ছেলে মেয়েরা যেরকম সুযোগ সুবিধা পায়, ঠিক তেমনি আপনিও সুযোগ সুবিধা পাবেন। উনি বলছে যে আমি আগে ক্যান্টনমেন্টে থাকতাম, ওইখান থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, এখন আমি আপনাদেরই পাশে এই গুলশানে, মানে ওনার আসনে, এই 17 আসনের কথা বলতেছি। আরেকটা কথা বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে এই যে আপনাদের যে এখন ভাঙা ঘর বাড়ি এগুলা থাকবে না, এই ছোট ছোট ঘর থাকবে না, আপনাদেরও ভালোভাবে বাঁচার অধিকার আছে। এখানে বড় বড় উঁচু দালান করা হবে, আর ওই দালান মধ্যে আপনাদেরকে এক একটা করে ফ্ল্যাট দেওয়া হবে, মানে ছোট ছোট ফ্ল্যাট বানায় সবাইকে ওই ফ্ল্যাটে জায়গা দিবে উনি। এভাবে বলছে, কিভাবে দিবে না দিবে, ওনাদের কাছে কি বিক্রি করবে নাকি এমনি দান করবে, বিস্তারিত কোনো কিছু আলাপ করে নাই। ওগুলো তো ক্ষমতায় যাওয়ার পর করবে, তাই না? কিন্তু আমি সিরিয়াসলি এই জন্য নিছি, তার মানে ঢাকা শহরে আর কোনো বস্তি থাকতেছে না, কারণ ওই যে পাশে যে 7 তলা বস্তি বলে না, ওইটাও কিন্তু ওই 17 আসনের মধ্যে, নিশ্চয় ওইখানেও যাবেন উনি। এভাবেই ওনার প্রচার আরম্ভ করছে নির্বাচনের, খুবই ভালো লাগছে। এখন প্রশ্ন হইলো, এই যে ফ্যামিলি কার্ড, এই যে বিল্ডিং কইরা দেওয়া, ফ্ল্যাট দেওয়া, এগুলা কি শুধু স্বপ্ন? না, স্বপ্ন কেন স্বপ্ন হবে? ওনারা ক্ষমতায় গেলেই তো করতে পারবে। এখন ক্ষমতায় যদি না নেন উনি কেমনে করবে, তাই না? তার মানে এগুলো পাইতে হইলে আপনাকে ক্ষমতায় নিতে হবে, ওনাকে ভোট দিয়ে ক্ষমতায় নিতে হবে। এটা প্রচারের কৌশল ধরে নিতে পারেন না, কৌশল ধরে ওনাকে আমি ছোট করব না, আছে ওনাদের কাছে টাকা পয়সা আছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যখন আপনি ক্ষমতায় চলে যাবেন তখন তার টাকা পয়সার অভাব থাকে না, তাই না? ধরেন গত সরকার যে পরিমাণ টাকা বিদেশে পাঠাইছে, ওই পরিমাণ টাকা যদি বিদেশে না পাঠায়া এই দেশে এই করাইলে খরচ করতো, এই করাইলে বা এই করাইলের মতো যত গরিব মানুষ আছে যেখানে থাকে, এদেরকে যদি ফ্ল্যাট বানায় দিত, পারতো তো ভাই, পারতো। নিশ্চয়ই উনি ওই পরিকল্পনাটা করছে যে বিদেশে যেন টাকা যাইতে না পারে, ওইটা আটকায় এই টাকা এখানে খরচ করুন, এভাবে উনি টাকা জোগাড় করবে। সোজা উত্তর, তাই না? যাই হোক, নির্বাচনের আগে এগুলো বলা হবে, কিছু মানুষ তো বিশ্বাসই করবে। যেমন যারা বিএনপি করে ধরেন, তারা তো অবশ্যই বিশ্বাস করবে। আমি যদি বিএনপি করি আমি বিশ্বাস করুন না? আপনি যদি বিএনপি করেন নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন, কারণ আপনার লিডার বলছে। কিন্তু প্রশ্ন তুলবে কারা? যারা বিএনপি করে না, যারা অন্য দলে আছে। ধরেন এই যে 10 দল, ওনাদের মধ্যে প্রশ্ন থাকবে। আবার চরমোনাই পীর সাহেবের ওখানেও প্রশ্ন থাকবে। আচ্ছা, চরমোনাই পীর সাহেব কিন্তু চুপচাপ হয়ে গেল না, একদম চুপ হয়ে গেল। আর ওই যে ভেড়ার পাল থেকে যদি বাইরে চলে যায় তখনই তো হায়নারা আক্রমণ করে, কিন্তু পারবে না। পাহারা দিচ্ছে কে? জামাত ইসলাম। ওনার আসনে তো প্রার্থী দেয়ই নাই, বরঞ্চ ওনার জন্য পরিশ্রম করবে, মাঠ পর্যায়ে পরিশ্রম কইরা ওনাকে ওই সংসদে নিয়ে যাবে। সংসদে ভাই আসলে ভালো মানুষের যাওয়ার খুব দরকার, খুবই দরকার ভালো মানুষের যাওয়া। কিন্তু ওই মানুষগুলা কিভাবে যাইতে চায়, কেন ওনাদের লজ্জা লাগে না? কাদের কথা বলতেছি জানেন? ওহো, একটা লিস্ট করছি, আমি লিস্টটা দেখাই আপনাদের। চিটাগাংয়ের একজন, গতকালকে একই কথা বলছি, একই পেঁচা, 1700 কোটি। সিলেটের একজন, ওনার কাছে পায় 840 কোটি। কে পায়? ব্যাংক পায়। ব্যাংক কাকে দিয়ে চলে? আপনার আমার টাকা দিয়ে চলে। বগুড়া দেখেন, বগুড়ার এক প্রার্থীর কাছে পায় 765 কোটি। ভাবা যায়? এদিকে দেখেন ফেনী 2 জায়গায়, এক জায়গায় 294 কোটি, আরেকটা হইলো বোধ হয় আসন 2, ওইখানে 109 কোটি। বা যশোরে পায়, যশোরের 4 আসনে 138 কোটি। ভাই 100 নিচেই তো নামে না। হ্যাঁ, নামছে, আমি লেখা রাখছি। কুমিল্লা দেবিদ্দার আসন নাম্বার 4, 88 কোটি, 100 নিচে। দেখেন এই মানুষগুলা আবার সংসদে যাইতে চায়। কেন যাইতে চায়? কেন ওনারা এতদিন টাকা শোধ করে নাই? তার মানে কি জানেন? আবার ক্ষমতায় যায় এই টাকা শোধ করবে। ওই যে লাউ সেই কদু। হায় হায়, এখনো যদি এই একই অবস্থায় থাকে তাহলে এই যে সংস্কার কত কথা শুনলাম, কোনো কিছুর পরিবর্তন তো হয় নাই। আমাদের তো নিজেদেরই লজ্জা নাই, শরম নাই, বেহায়া। হ্যাঁ ভাই, বেহায়া। এগুলা তো এই 5-6 জনের কথা বললাম, এগুলা তো সামনে আসছে। তারপরেও দেখেন, সামনে আসার পরও আবার নির্বাচন করার সুযোগ সুবিধা পাইতেছে।
আপনারা নিজেরাও জানেন অনেক কথা, তারপরেও বলি। দেখেন, এমনও শোনা গেছে বিচারক বলছে 15 মিনিটের জন্য আমি আসতেছি, চা পান খাইতে গেছে। ওইখানে একটা দলের বড় বড় কর্মীরা, নেতারা বৈশা ছিল, ওনাদের সঙ্গে 2-3 ঘন্টা কাটায়া আইসা রায় দিছে যে হ্যাঁ, এই প্রার্থী নির্বাচন করতে পারবে। এগুলা তো শোনা যাচ্ছে না, নিজে প্রমাণ দিয়ে বলতেছে তো ভাই। এনসিপি থেকে এই অভিযোগ করছে। ও, এনসিপির কথা যখন মনে পড়লো, তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওনাকে নিয়ে কিছু কথা বলতেই হয়। উনি একটা কথা বলছে যে বর্তমান যে সরকার বা এই যে নির্বাচন কমিশন, ওনারা নিরপেক্ষ না। ওনাদের দিকে আঙুল তুলে বলছে ওনারা যদি এরকম ভাবেই চালায়া যেতে থাকে, মানে একদিকে যদি হেলা যায়, তাহলে এনসিপি নির্বাচনে নাও যাইতে পারে, এরকম কথাও বলছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখলাম ওনার উপরে ঝাঁপায় পড়ছে অনেকে। কেন ঝাঁপায় পড়ছে? ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি যখন উপদেষ্টা ছিলেন তখন শত শত কোটি টাকা উনি আত্মসাৎ করছেন, এরকম অভিযোগ এই ফেসবুকে পাওয়া যাচ্ছে। বট বাহিনী নামে একটা বাহিনী আছে, তারা করতেছে। এই বট বাহিনী ভাই দুই পক্ষেই আছে, সব দিকেই আছে, এটা চলতে থাকবে। এটা হলো ভাই মিডিয়া যুদ্ধ, এই সোশ্যাল মিডিয়া এগুলো চলবেই। যাই হোক, অভিযোগ যেহেতু আসছে সেহেতু আমি দুদকের দৃষ্টি আকর্ষণ করব। হ্যাঁ, দুদক ওনাকে একটু চেক করেন না ভাই। এত মানুষ বলতেছে, এই কথাটা অনেকদিন যাবত শুনতেছি ওনার নামে, আর ওই যে মাহফুজ আলম, ওই একজন আর এই একজন, মানে দুইজন, এই দুজনের নামে শুনতেছি যে ওনারা টাকা পয়সা আত্মসাৎ করছে। দুদক ওনাদের চেক টেক করে আমাদেরকে একটা গ্রিন সিগন্যাল দেন, না একটা রেড সিগন্যাল দেন। রেড সিগন্যাল দিলে ধৈরা ফেলামো, গ্রিন সিগন্যাল দিলে আর কোনো কথা বলতে পারবেন না কেউ। হ্যাঁ ভাই, আমার মনে হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনি নিজেই দুদককে জানান যে ভাই আমারে চেক করেন, আমার পিছনে সবকিছু ঘাইটা দেখেন, আমার ব্যাংক ব্যালেন্স দেখেন, এগুলো প্রমাণ দেন। না দিলে এই ধরনের কথা তো আসতেই থাকবে, থামাইবেন কেমনে? থামাইতে পারবেন না। যাই হোক, নাহিদ ইসলাম যেমন দেখেন নিজের কথা সবকিছু ক্লিয়ার করে দিছে। এই নির্বাচনে দাঁড়াবার সময় ওনার কাছে কি আছে না আছে, ওনার কি উপার্জন, সবকিছু আয়নার মতো পরিষ্কার। এবং এমনও কথা শোনা যাচ্ছে, হ্যাঁ, জামাতে ইসলাম ওনার জন্য জান প্রাণ দেওয়ার চেষ্টা করতেছে ওনাকে সংসদে নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমার মনে হয় জামাতে ইসলামের এই আশা পূর্ণ হবে। আবার দেখেন, জামাতে ইসলাম ওনার জানি দুশ্মন আমাদের পীর সাহেবকে, চরমনাই পীর সাহেবকে এই সংসদে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করছে। বলছে যে ওনার এখানে তো আমরা কোনো প্রার্থী দেবই না, আমাদের যে প্রার্থী ছিল ওনাকে আমরা অলরেডি নিয়ে চলে আসছি, এখন আমরা ওনার জন্য মাঠ পর্যায়ে পরিশ্রম করব, ওনাকে আমরা সংসদে নিয়ে যাব, এরকম ওয়াদা করছে। দেখছেন, জানি দুশ্মনের জন্য। কয়েকদিন তো সবাই ভাই খালি হাততালি বাজাইলাম আর বগল বাজাইলাম, কি ভাঙিয়া গেছে। এখন আর ওই আলোচনা নাই। আলোচনা চলে আসছে শাহজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচনে। এই নির্বাচনটাও হইতে দিল না। ডাকসু নির্বাচন যখন এরকম বন্ধ করতে চাইছিল, আপনাদের মনে আছে একদম শেষের দিকে 1 ঘন্টা বাকি ছিল, তখন শিশির মনির করিডোর দিয়া দৌড়ায় যায় কিভাবে জানি আপিল টাপিল কইরা গ্রিন সিগন্যালটা নিয়ে আসছে যে নির্বাচন হবে। ডাকসু নির্বাচনটা কিন্তু আটকাই দিছিল। আমার মনে হয় শিশির মনির সাহেব নাই, উনি যদি ঢাকায় থাকতো নিশ্চয়ই আবার ওই করিডোর দিয়া দৌড়ায় যায় আবার গ্রিন সিগন্যালটা নিয়ে আসতে পারতো। উনি নাই বলে পারলো না। এই নির্বাচনটা এখন স্টে অর্ডার দিয়া থামাই দেওয়া হয়েছে, কবে হবে জানি না, কিন্তু কাজটা কেমন হইলো, তাই না? যারা বলি আমরা গণতন্ত্র চাই, গণতন্ত্র মানে তো ভোট দেওয়া, তার মানে আপনি ভোট দিতে দিলেন না, এটা কেমন গণতন্ত্র চাইলেন? মানুষের মনে এইসব প্রশ্ন কিন্তু এখন বড় হয়ে দেখা দিতেছে যে ভাই কি ব্যাপার, ওনারা কেন ওই আগের ওদের মতোই কেন ব্যবহার করে? যেমন মির্জা ফখরুল সাহেব আজকে দেখলাম বলতেছে সেই আগের একই কথা, শুনতে ভাল লাগে না, ওই 71-এর বিচার হইতে হবে, ওই একই কথা, তাদের চরিত্র নিয়ে টানাটানি, আবার ওই রাজাকার। এর মধ্যে দেখেন রাস্তা থেকে, ছাত্র দল থেকে, এই যে নির্বাচন কমিশনার এখানে যে ওনারা বসলো সবাই মিলে 2 দিন না 3 দিন তো ছিল, এখান থেকে যখন বলতেছিল এই রাজাকাররা আর এই দেশে থাকতে পারবে না, এটা শোনার পর জানেন একটুও রাগ হয়নি আমার, কিন্তু খুব কষ্ট পাইছি। সেই একই কথা, এই রাজাকাররা কেমনি এই দেশে থাকে দেখা নিমু, পাকিস্তান পাঠায় দিবে। হ্যাঁ, এই রাজাকারের ছেলে পেলেরা, রাজাকারের বাচ্চারা বইলা একজন তো চইলা গেছে, যায় আবার আজকে দেখলাম এখানে দিল্লিতে প্রেস কনফারেন্স করতেছে, মানে প্রেসের সঙ্গে বসছে। আপা বসে নাই, আপার লোকজনরা বিদেশ থেকে চলে আসছে, প্রেস কনফারেন্স করতেছে, প্রেসের সঙ্গে কথাবার্তা বলতেছে।
ওনারা মানে শেখ হাসিনা মানে আমাদের আপা ক্ষমা চাইবে না, প্রশ্নই উঠে না ক্ষমা চাওয়ার, বরঞ্চ ডক্টর ইউনূসকে ক্ষমা চাইতে হবে ওনাদের কাছে, আপার কাছে। এরকম কথাবার্তা বলছে। আমি জানি না ভারতবাসী কিভাবে দেখতেছে, কোন চোখে দেখতেছে। ওনাদের মাটি ব্যবহার কইরা ওনাদের এখানে অফিস টফিস, প্রেস কনফারেন্স, আরো কত কিছু চলতেছে। আমার তো মনে হয় ওইখানে আওয়ামী লীগ কয়েকদিন পর মিছিল বাইর করতে পারে। হ্যাঁ, দেখা গেল কলকাতায় মিছিল বাইর করছে, কারণ ওই যে একই তো আমরা, ওরাও বাংলা কথা বলে, আমরাও বাংলা কথা বলি, ওরাও জয় বাংলা বলে, আমরাও জয় বাংলা বলি, এক হয়ে গেছে, অসুবিধা কি, তাই না? অনেক আশা করছিলাম ভাই পরিবর্তন আসবে, অন্তত এই রাজাকার শব্দ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।